সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জুম ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি তাদের জন্য আমার আজকের এই ক্লাস, এবং যারা বাড়ির কাজগুলো সংগ্রহ করতে পারোনি তারা এই ইউটিউবের এই ক্লাস থেকে বাড়ির কাজগুলো নিয়ে নিবা, এবং আমি আশা করছি তোমরা নিয়মিত আমাদের এই ক্লাসগুলো অনুসরণ করছো এবং নির্দিষ্ট সময় বাড়ির কাজ সম্পন্ন করছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শনিবার বেলা 11টার অনলাইন ক্লাসে তোমাদের জানাই সবাইকে সুস্বাগত। আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা, দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ, পাঠ শিরোনাম ধ্বনি ও বর্ণ, অধ্যায় 3। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি, এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য বাড়ির কাজ ছিল শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: ধ্বনির পরিচয় জানতে পারবে, ধ্বনির সংজ্ঞা ও প্রকারভেদ জানতে পারবে, বর্ণের সংজ্ঞা ও প্রকারভেদ জানতে পারবে, বর্ণমালা সম্পর্কে ধারণা লাভ করবে। অধ্যায় 3, ধ্বনি ও বর্ণ। অর্থাৎ শিক্ষার্থীরা, আজকে আমরা যেই অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণ, এবং এই অধ্যায় থেকে আমরা যে অংশগুলো পড়ব সেগুলো হচ্ছে ধ্বনির পরিচয়, ধ্বনির সংজ্ঞা ও প্রকারভেদ, বর্ণের সংজ্ঞা ও প্রকারভেদ, বর্ণমালা, স্বরধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য, ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 12 পৃষ্ঠায় দেখো, প্রথমেই ধ্বনির পরিচয় রয়েছে। ধ্বনি সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ে কী বলা হয়েছে? ধ্বনি সম্পর্কে বলা হয়েছে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। মানুষের বাকযন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি। বস্তুত ভাষাকে বিশ্লেষণ করলে 4টি মৌলিক উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো হলো ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা ভাষার 4টি মৌলিক উপাদান পেয়ে গিয়েছি, এবং এই মৌলিক উপাদানগুলো হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে। মানুষের কথা হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলা হয়। বস্তুত অর্থবোধক ধ্বনিসমূহই মানুষের বিভিন্ন ভাষার বাকধ্বনি। ধ্বনি ভাষার মূল ভিত্তি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন ধ্বনি সম্পর্কে? চলো আমরা জানি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই। বলা বাহুল্য, প্রতিটি মানব ভাষায় থাকে একগুচ্ছ ধ্বনি। এর সংখ্যা সাধারণত 12টিরও বেশি ও 60টিরও কম। এই মুষ্টিমেয় সংখ্যক ধ্বনির বিভিন্ন বিন্যাসে গড়ে উঠে ভাষার বিপুল পরিমাণ শব্দ। প্রতিটি ভাষার নিজস্ব ধ্বনিরাশির তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ প্রতিটি ভাষার ধ্বনিরাশির পরস্পরের সঙ্গে সহবাস স্থান আমি আবার বলছি, ভাষার ধ্বনিরাশি পরস্পরের সঙ্গে সহ অবস্থান করে সুশৃঙ্খল ধ্বনিতাত্ত্বিক নিয়ম কানুন মেনে চলে। মূলত প্রতিটি ভাষাই একটি সুনির্দিষ্ট ধ্বনি শৃঙ্খলা ও ধ্বনি সংগঠনের অধীন। ধ্বনি নির্গত হয় মুখ দিয়ে। ধ্বনি উৎপাদনের মুখ, নাসিকা, কণ্ঠ প্রভৃতি বাকপ্রত্যঙ্গ ব্যবহৃত হলেও ধ্বনি উৎপাদনের মূল উৎস হল ফুসফুস। মানুষের সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করি। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বিভিন্ন বাকপ্রত্যঙ্গের সংস্পর্শে আসে। ফুসফুস থেকে বাতাস স্বরযন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা খায়। অর্থাৎ বলেছে, ফুসফুসকে বলা হয়েছে ভাষা ধ্বনি উৎপাদনের মূল উৎস। কথা বলার সময় ফুসফুস থেকে যে বাতাস বেরিয়ে আসে
সেই বাতাসটা কি হয় আমাদের বিভিন্ন জায়গায় ঘষা খায়। এই ঘর্ষণের ফলে মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়। লক্ষণীয়, ধ্বনি উৎপাদনে ফুসফুস একটি মুখ্য উৎপাদক যন্ত্র হলেও ফুসফুস থেকে ধ্বনি উৎপন্ন হয় না। দেখো শিক্ষার্থীরা, এখানে আবার বলা হয়েছে যে ফুসফুস থেকেই ধ্বনি উৎপন্ন হয় না, অর্থাৎ ফুসফুস থেকে কেবল বাতাস নির্গত হয়, আর এই বাতাসের সঙ্গে যখন নানা বাক প্রত্যঙ্গের ঘর্ষণের লাগে অর্থাৎ ঘষা লাগে তখনই কিন্তু ধ্বনির সৃষ্টি হয়। অর্থাৎ ফুসফুস নির্গত বাতাস স্বরযন্ত্রের মধ্যে দিয়ে মুখ গহ্বরে বা মুখ গহ্বরে প্রবেশের পর বিভিন্ন বাক প্রত্যঙ্গের সংস্পর্শে আঘাত লাগার দরুন ধ্বনি গঠিত বা তৈরি হয়। ধ্বনি গঠনে বিভিন্ন বাক প্রত্যঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, এরপর তোমরা দেখো ধ্বনির শ্রেণীবিভাগ। ধ্বনির সাধারণ অর্থ যে কোনো ধরনের আওয়াজ, অর্থাৎ শিক্ষার্থীরা আমরা মুখ দিয়ে যে আওয়াজ করি সেটি হচ্ছে ধ্বনি, যার কারণে বলা হচ্ছে ধ্বনির সাধারণ অর্থ হচ্ছে যে কোনো ধরনের আওয়াজ, কিন্তু অবশ্যই সেটা অর্থপূর্ণ হতে হবে। কিন্তু ব্যাকরণ ও ভাষাতত্ত্বের পারিভাষিক অর্থে মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকে ধ্বনি বলে। তাহলে শিক্ষার্থীরা এখানে তোমরা দেখে নাও, ধ্বনি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। আচ্ছা, এরপর আমরা যাব বর্ণ। বর্ণ কাকে বলে তোমরা একটু দেখো, যে কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে ধ্বনি এবং বর্ণ পেয়ে গেছি। যে ধ্বনি হচ্ছে শুধুমাত্র আওয়াজকেই ধ্বনি বলে, অর্থাৎ যখন ক, খ, অ, আ এগুলো আমরা উচ্চারণ করি তখন যে আওয়াজটা বের হবে সেটা হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন সেটা হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনি মুখে উচ্চারিত হয় আর বর্ণ হচ্ছে লিখে প্রকাশ করতে হয়। আর সেই জন্যই বলা হয়েছে যে কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। যেমন অ, আ, ক, খ প্রভৃতি বাংলা ভাষার এক একটি ধ্বনির প্রতীক বা বর্ণ। শিক্ষার্থীরা, এরপর তোমরা দেখো বর্ণমালা। বর্ণমালা কাকে বলে? কোনো ভাষার বর্ণ সমষ্টি সুনির্দিষ্ট সাজানো ক্রমকে বর্ণমালা বলে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম বর্ণমালা হচ্ছে আমাদের ভাষার যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণের সমষ্টি বলা হয়েছে, অর্থাৎ সমস্ত বর্ণগুলোকে একত্রিত করে এবং সেটাকে একটা সুনির্দিষ্টভাবে সাজানো, অবশ্যই এলোমেলোভাবে না, এটাকে কি করতে হবে? সুনির্দিষ্টভাবে সাজাতে হবে। এই সাজানোর ক্রমকেই বলা হয় বর্ণমালা। ধ্বনি যেমন দুই প্রকার, যে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, তেমনি এদের লিখিত প্রতীক্য দুই প্রকার, যথা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। তাহলে শিক্ষার্থীরা, আমরা পেয়ে গিয়েছি যে ধ্বনি কাকে বলে এবং কত প্রকার কি কি, অপরদিকে বর্ণ কাকে বলে এবং বর্ণ কত প্রকার ও কি কি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 13 পৃষ্ঠায় দেখো, এখানে স্বরধ্বনি ও স্বরবর্ণ, এরপর আছে ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ। তা আমি আগে তোমাদের ধ্বনিটা শেষ করব, অর্থাৎ স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আমি তোমাদের বলবো, তোমরা একটু দাগিয়ে নাও। স্বরধ্বনি হচ্ছে যেসব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণ বা স্পষ্টরূপে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। এবং এই স্বরধ্বনিগুলো হচ্ছে কি, স্বরেয় থেকে ও পর্যন্ত, এগুলোকে বলা হয় স্বরধ্বনি। আর এই ধ্বনিগুলো সাহায্য করা, এই ধ্বনিগুলো একা একাই উচ্চারিত হতে পারে, অর্থাৎ অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না, এরা নিজে নিজেই স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে। এরপর তোমরা দেখো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ বা স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। শিক্ষার্থীরা, এখানে আমরা পেয়েছি যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এবং তোমরা একটু লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে যে এই ব্যঞ্জন ধ্বনিগুলো স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। অর্থাৎ যেমন ধরো, তোমরা যদি বলো যে ক, খ, তাহলে ক উচ্চারণ করতে গেলে অবশ্যই ক যোগ অ, তাহলেই হলো ক। তাহলে এই যে অটা আসলো, এই অ হচ্ছে স্বরধ্বনি। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ব্যঞ্জন ধ্বনিগুলো একা একা উচ্চারিত হতে পারে না, এদের অবশ্যই স্বরধ্বনির সাহায্য
লাগে। এবং এই হচ্ছে আমাদের ব্যঞ্জনধ্বনি। তাহলে শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম ধ্বনি কাকে বলে। ধ্বনি কত প্রকার? দুই প্রকার, এক হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এখানে আমি তোমাদের দাগিয়ে নিতে বলেছি যে স্বরধ্বনি কাকে বলে, অপরদিকে ব্যঞ্জনধ্বনি কাকে বলে। আচ্ছা শিক্ষার্থীরা, এরপর তোমরা চলে আসো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। আমি বলেছি যে স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকেই বা বলা হয় স্বরবর্ণ। শিক্ষার্থীরা তোমরা একটু লিখে নিতে পারো। আমি আবার বলছি, স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন অ, আ, ও, দীর্ঘ, এগুলো হচ্ছে স্বরবর্ণ এবং এর সংখ্যা হচ্ছে, স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। তোমরা তোমাদের পাঠ্য বই দেখো, একটু দাগিয়ে নাও। এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জন ধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই 39টি বর্ণ রয়েছে, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের মোট বর্ণমালার সংখ্যা পেয়ে গেছি, যে স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। তাহলে আমরা বলবো যে আমাদের বর্ণমালার মোট সংখ্যা হচ্ছে 50টি। তো শিক্ষার্থীরা, এরপর তোমরা তোমাদের পরবর্তী অংশে দেখো, এখানে দেওয়া আছে স্বরধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য। এখন আমরা জানবো স্বরধ্বনির শ্রেণীবিভাগ, অর্থাৎ উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা পেয়েছি দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে রস্বর আর একটি হচ্ছে দীর্ঘস্বর। রস্বর কাকে বলে? যে সব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে তাকে বলে রস্বর। অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে সেটা হচ্ছে রস্বর। এবং এর মধ্যে দেওয়া আছে কোনগুলো দেখো, স্বরে অ, রস্বই, রস্ব উ, রি, এগুলো উচ্চারণ করতে সময় কম লাগে। এরপর রয়েছে দীর্ঘস্বর। দীর্ঘস্বর কোনটা? দীর্ঘস্বর হচ্ছে যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাদেরকে দীর্ঘস্বর বলে। যেমন স্বরে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ঔ, এগুলোকে বলা হয় দীর্ঘস্বর। অর্থাৎ এগুলো উচ্চারণ করতে সময় বেশি লাগে, এই কারণে এগুলোর নামকরণ করা হয়েছে দীর্ঘস্বর। আচ্ছা, এরপর তোমরা দেখো স্বরধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে স্বরধ্বনিগুলো রয়েছে, এই স্বরধ্বনিগুলো কোন স্থান থেকে, বাকযন্ত্রের কোন স্থানের সাহায্যে আমরা উচ্চারণ করে থাকি এবং সেই স্থান অনুসারে এদের নামকরণ করা হয়েছে। যেমন এখানে দেখো অ, আ, এগুলো উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ, অর্থাৎ স্বরে অ, স্বরে আ কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে এদের নামকরণ করা হয়েছে কণ্ঠধ্বনি। অপরদিকে হচ্ছে রস্ব ই, দীর্ঘ ই। এইগুলো শিক্ষার্থীরা তোমরা একটু উচ্চারণ করো নিজেরা, তাহলে তোমরা দেখতে পাবে যে এই ধ্বনিগুলো তালুর সাহায্যে উচ্চারিত হচ্ছে, যার কারণে এদের নামকরণ করা হয়েছে তালব্য ধ্বনি। অর্থাৎ তালুর সাহায্যে উচ্চারিত হয় বলেই এদের নামকরণ হচ্ছে তালব্য ধ্বনি। অপরদিকে রস্ব উ, দীর্ঘ উ, অর্থাৎ এই ধ্বনি দুটি উচ্চারণ করতে ঠোঁট বা ওষ্ঠের সাহায্যে উচ্চারিত করতে হয়, আর এর জন্য এদের নামকরণ করা হয়েছে ওষ্ঠধ্বনি। এভাবে আমরা পেয়েছি রি, এ, ওই, ও, ঔ। দেখো তোমরা এই 13 পৃষ্ঠায় একটি ছকের সাহায্যে দেখানো হয়েছে, তোমরা নিজেরা এটি উচ্চারণ করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এর উচ্চারণ স্থান কোনগুলো এবং সেই অনুসারে এই ধ্বনিগুলোর নামকরণ করা হয়েছে। এরপর রয়েছে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য। ঠিক আমরা স্বরধ্বনি যেমন পেয়েছি দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক তেমনি ব্যঞ্জন ধ্বনিগুলোকে এদের বৈশিষ্ট্য অনুসারে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্পর্শধ্বনি, পরবর্তীটি অন্তস্থ ধ্বনি এবং এর পরেরটি হচ্ছে উষ্যধ্বনি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 14 পৃষ্ঠায় চলে আসো। এখানে দেখো স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি হচ্ছে যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে জিভ মুখের ভেতরে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে স্পর্শধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলা হয়।
তাহলে শিক্ষার্থীরা আমরা স্পর্শধ্বনি পেয়ে গেলাম। যে স্পর্শধ্বনি কাকে বলে, যে ক থেকে ম পর্যন্ত যে 25টি ধ্বনি রয়েছে এগুলো উচ্চারণ করতে গিয়ে জিভের মুখের কোথাও না কোথাও স্পর্শ করে, যার কারণে এদেরকে নামকরণ করা হয়েছে স্পর্শধ্বনি। এবং এই স্পর্শধ্বনিগুলোকে আবার 5 রকম হতে পারে, তার নামকরণ করা হয়েছে কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন ও ওষ্ঠ ব্যঞ্জন। এরপর রয়েছে শিক্ষার্থীরা তোমরা ছকের সাহায্যে স্বরধ্বনি, উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। এরপর আমরা চলে এসেছি ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্যে, তোমাদের 14 পৃষ্ঠায়। এখানে দেখো অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি হচ্ছে অন্তস্থ জ, অন্তস্থ অ, ব, বয়শূন্য র, ল এবং অন্তস্থ ব। এই ধ্বনিগুলোর অবস্থান স্পর্শধ্বনি ও উষ্ঠধ্বনির মাঝামাঝি বলে এদেরকে বলা হয়েছে অন্তস্থ ধ্বনি। এরপর রয়েছে উষ্ঠধ্বনি। উষ্ঠধ্বনি হচ্ছে যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে ধ্বনিগুলোর রেশ টেনে রাখা যায় তাদেরকে উষ্ঠধ্বনি বলে। অর্থাৎ যেই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় একটু টেনে টেনে উচ্চারণ করতে হয় সেগুলোকে বলা হচ্ছে উষ্ঠধ্বনি। যেমন ধরো তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই ধ্বনিগুলোকে একটু টেনে উচ্চারণ করতে হয়, সেই জন্যই এগুলো হচ্ছে উষ্ঠধ্বনি। এবং এই 3টি ধ্বনিকে শীষ ধ্বনিও বলা হয়। তাহলে আমরা উষ্ঠধ্বনির অপর নাম পেয়ে গিয়েছি, যে একে শীষ ধ্বনিও বলা হয়। শীষ দেওয়ার সঙ্গে এই ধ্বনিগুলোর সাদৃশ্য রয়েছে। এবং এই যে উষ্ঠধ্বনি রয়েছে এই ধ্বনিগুলোকে আবার কি করা হয়েছে তোমরা একটু দেখো, একটি ছকের সাহায্যে দেখানো হয়েছে যে উচ্চারণ স্থান অনুসারে স্পর্শধ্বনির 5টি বিভাগ রয়েছে। মূলত কণ্ঠ, তালু, মূর্ধা, দাঁত ও ঠোঁট, এই 5টি উচ্চারণ স্থানের জন্য স্পর্শধ্বনিগুলোকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং এই বিভাগগুলোকে আবার বর্গ বলে। অর্থাৎ উষ্ঠধ্বনিকে যে 5টি স্পর্শধ্বনিকে 5টি বিভাগ রয়েছে এবং এই বিভাগগুলোকে বর্গ বলা হয়েছে। ধ্বনি প্রথম ধ্বনির নাম অনুসারে এই বর্গের নাম নির্দেশ করা হয়েছে। যেমন তোমরা ছকের সাহায্যে দেখানো হয়েছে, অর্থাৎ ক বর্গ। ক বর্গের মধ্যে রয়েছে ক থেকে উ পর্যন্ত 5টি বর্ণ এবং এই 5টি বর্ণকে বলা হয়েছে ক বর্গীয় ধ্বনি। ক বর্গীয় ধ্বনি। এরপর রয়েছে চ থেকে ইয় পর্যন্ত 5টি বর্ণ রয়েছে, এইগুলোকে বলা হয় চ বর্গ, অর্থাৎ নামকরণ করা হয়েছে চ বর্গীয় ধ্বনি। তারপর রয়েছে ট থেকে মূর্ধন্য পর্যন্ত। ট বর্গের মধ্যে রয়েছে ট থেকে মূর্ধন্য পর্যন্ত, যার কারণে এর নামকরণ করা হয়েছে ট বর্গীয় ধ্বনি। এরপর রয়েছে ত থেকে দন্তান্ন পর্যন্ত। ত বর্গের মধ্যে রয়েছে ত থেকে দন্তান্ন পর্যন্ত, যার নামকরণ করা হয়েছে ত বর্গীয় ধ্বনি। এবং প বর্গের মধ্যে রয়েছে প থেকে ম পর্যন্ত 5টি ধ্বনি, যার নামকরণ করা হয়েছে প বর্গীয় ধ্বনি। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে উচ্চারণ স্থান অনুসারে স্পর্শধ্বনির যে 5টি বিভাগ রয়েছে এবং আমরা এটাও জেনেছি যে এই বিভাগগুলোকে বর্গ বলে এবং প্রথম ধ্বনির নাম অনুসারেই এই বর্গগুলোর নাম নির্দেশ করা হয়েছে। আমি নামগুলো তোমাদের মুখে বলে দিয়েছি যে ক বর্গকে বলা হয় ক বর্গীয় ধ্বনি, চ বর্গকে বলা হয় চ বর্গীয় ধ্বনি, ট বর্গকে বলা হয় ট বর্গীয় ধ্বনি, ত বর্গকে বলা হয় ত বর্গীয় ধ্বনি এবং প বর্গকে বলা হয় প বর্গীয় ধ্বনি। তো শিক্ষার্থীরা তোমরা একেবারে আমরা পড়ার শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দেখো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। এখানে উচ্চারণ ব্যঞ্জন ধ্বনিগুলোকেও স্বরধ্বনির মতো করেই এখানে একটা ছকের সাহায্যে দেখানো হয়েছে যে এই ধ্বনিগুলো কোনগুলো এবং এর উচ্চারণ স্থান কোনটা, সেই উচ্চারণ স্থান অনুসারেই এদের নামকরণ করা হয়েছে। যেমন প্রথমে রয়েছে ক, খ, গ, ঘ, ঙ এবং হ। এই ধ্বনিগুলো উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ বা জিহ্বা-মূল, যার কারণে এদের নামকরণ করা হয়েছে কণ্ঠ বা জিহ্বা-মূলীয় ধ্বনি। এরপর রয়েছে চ, ছ,
বোরকা জ ঝ ইয় অন্তস্থ জ তালবস্য, এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে তালু এবং উচ্চারণ স্থান অনুসারে এদের নামকরণ করা হয়েছে তালব্য ধ্বনি। তো এইভাবেই দেখো পরবর্তী 3টি অংশে দেখানো হয়েছে যাদের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা এবং নামকরণ করা হয়েছে মূর্ধন্য ধ্বনি। এরপর দাঁত বা দন্তের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারণ করা হয় তাদেরকে বলা হয়েছে দন্তধ্বনি। ঠোঁট বা ওষ্ঠের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারণ করা হয় তাদেরকে বলা হয়েছে ওষ্ঠধ্বনি। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আমাদের ধ্বনি ও বর্ণের এই অংশটুকু বুঝতে পেরেছো। আমরা বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে আবার পড়ব। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ, 1 নং প্রশ্ন হচ্ছে ধ্বনি কাকে বলে ও কি কি উদাহরণ সহ সংজ্ঞা লেখো। 2 হচ্ছে বর্ণ কাকে বলে ও কি কি উদাহরণ সহ সংজ্ঞা লেখো। 3 হচ্ছে বর্ণমালা কাকে বলে, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি উল্লেখ করো। অর্থাৎ স্বরবর্ণ হচ্ছে 11টি, স্বরে অ থেকে ও পর্যন্ত, এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এগুলো তোমাদের উল্লেখ করে দেখাতে হবে এবং সংখ্যাটিও লিখতে হবে। তো সবাই অবশ্যই তারিখ দিয়ে সুন্দর করে বাংলা দ্বিতীয় পত্র খাতায় এই বাড়ির কাজটি করে ফেলবে। সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সবাইকে ধন্যবাদ।